আপনারা কি পলাশবাড়িতে মিনি ক্যান্টনমেন্ট তৈরি করতে চাচ্ছেন? অখণ্ড ভারতের কিছু প্রজেক্ট বাংলাদেশে ইতিমধ্যে চালু করা শুরু করেছেন। আর কিছু ব্যক্তি আমরা এখন দেখছি ভারতের সুরে কথা বলছেন, অনেকে দেখি এর ভিতরে অনেক প্রত্যুত্তর মুক্তিযোদ্ধাও। ভাই 1971 সালে আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, বাংলাদেশে নিরীহ জনতা যুদ্ধ করেছেন, অশিক্ষিত জনতা যুদ্ধ করেছেন। আর কিছু মানুষ ভারতে গিয়ে ট্রেনিং নিয়ে ক্ষান্ত এখানে কিন্তু অবস্থান করছিলেন। এমন ট্রেনিং নিলেন 71-এ যে ট্রেনিং এর বাস্তবায়ন এখন পর্যন্ত করে যাচ্ছেন সেই দেশের জন্য। এটা তো হতে পারে না। একজন মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী হবে, সে 100 বছর পরে যদি জীবন তার থেকে থাকে, পরবর্তী যদি কোনো রক্তচক্ষু আমাদের দিকে নিক্ষেপ করে, তার বিপক্ষে তিনি অস্ত্র ধারণ করতে থাকবেন। এটাই বলে মুক্তিযোদ্ধা। বাংলাদেশের এই 20 কোটি জনতার মুখপাত্র কিন্তু আপনারা সকলে নন, এটা মাথায় রাখবেন। এবং বাংলাদেশের থেকে বাছাইকৃত মেধাবীরা যে শুধুমাত্র সংসদে গেছেন, বিষয়টা কিন্তু এমনও না। কারণ আপনি রাষ্ট্রের কোনো বিষয় নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য স্বরে বক্তব্য প্রদান করবেন না। অখণ্ড ভারতের কিছু প্রজেক্ট বাংলাদেশে ইতিমধ্যে চালু করা শুরু করেছেন, আমরা সেটা বুঝে ফেলেছি এবং বারংবার অনুরোধ করে যাচ্ছি এই বিষয়গুলোকে বন্ধ করতে হবে। তার অন্যতম বড় প্রজেক্টের নাম হলো এই পলাশবাড়ির রাম মূর্তি নির্মাণ। এটা নিছক কোনো মন্দির নয়। আপনাদের একটা বইয়ের উদাহরণ দিই, এ শর্ট হিস্ট্রি অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া, লেখক হলো ঈশ্বরী প্রসাদের বইটা আপনারা অধ্যয়ন করে দেখবেন। সোমনাথ মন্দির ইতিহাস যখন আছে, যখন দেখবেন ইতিহাস, আপনার সুলতান মাহমুদ গজনবীর ইতিহাস দেখবেন, তাকে বলা হয় পৃথিবীতে মূর্তি ভঙ্গকারী, মন্দির ভঙ্গকারী। গিয়ে দেখবেন প্রত্যেকটা মন্দির ছিল তখন মিনি ক্যান্টনমেন্ট। আমি তো বইয়ের নামটা বললাম, এ শর্ট হিস্ট্রি মুসলিম রুল ইন ইন্ডিয়া, ঈশ্বরী প্রসাদ হিন্দু রাইটারের বই, মুসলিম রাইটারের বই বলি নাই। কেন তিনি মন্দিরগুলো ভেঙেছিলেন, কেন তিনি মন্দিরগুলো ভেঙে চুরমার করে দিয়েছিলেন? কারণ মন্দিরগুলো ছিল মিনি ক্যান্টনমেন্ট। আপনারা কি পলাশবাড়িতে মিনি ক্যান্টনমেন্ট তৈরি করতে চাচ্ছেন? এটা তো হতে পারে না। আপনি বাংলাদেশে বসবাস করছেন, বাংলাদেশের সাধারণ নাগরিক আমরা যেরকম বসবাস করি, আপনি সমান অধিকার নিয়ে বসবাস করেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম বলে কোনো ভেদাভেদ থাকবে না। কিন্তু আপনি যখন নীল নকশা প্রণয়ন করার চেষ্টা করবেন, বাংলাদেশের সমস্ত ছেলেদেরকে তো আপনারা বোকা ভাবতে পারেন না। আরে ভাই, বাদাম বিক্রি করে বাংলাদেশের ছেলেরা, সে মাস্টার্স কমপ্লিট করে একটা ছেলে, সুতরাং তাকে আপনি বাদামালা মনে করতে পারেন, কিন্তু আদতে সে কিন্তু বাদামালা না, সে কিন্তু শিক্ষিত ছেলে। আপনার প্রত্যেকটা টার্মকে বুঝে ফেলতে পারে। আপনার যে টার্মগুলো আমাদের সামনে উপস্থাপন করেন, এই টার্মগুলো কিন্তু আমরা বুঝে ফেলি। সুতরাং আমরা দেখছি রাম মূর্তিকে কেন্দ্র করে যে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করেছে, পরিপূর্ণ এটা একটা পেইড এজেন্ট, এবং তারা এখানে মিনি ক্যান্টনমেন্ট তৈরি করতে চায়। সরকারের প্রতি অনুরোধ থাকবে এই বিষয়টা আপনারা কঠিনভাবে এবং সূক্ষ্ম দৃষ্টিতে বিবেচনা করবেন। আর রাম মূর্তি যিনি প্রতিষ্ঠা করতে চাই, এই যে ব্যক্তি, তিনি আসলে কি, একটু আপনারা দেখুন তার ইতিহাসটা, একটু আপনারা দেখুন। যিনি রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চাই, এই যে হরিদাস চন্দ্র 2010 সালে তিনি ঢাকা শহরে এসি মেকার ছিলেন, এসি তৈরি করতেন, এসি সারতেন। 2018 সালে সবজি বিক্রেতা ছিলেন, আর 2022 সালে কোটিপতি বনে যান। ভাই, আমরাও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেও, একটা ভালো চাকরি করা সত্ত্বেও ভালোভাবে চলতে পারে না ঢাকা শহরে। কিন্তু 18 থেকে 22 সাল, 4 বছরের ভিতরে কোটিপতি হওয়াটা এটা কল্পনা অতীত অসম্ভব। আপনি, এবং তার নামে একাধিক মামলা বিদ্যমান, র্যাবের হাতে তিনি গ্রেপ্তার হয়েছেন। তিনি ছিলেন তদানীন্তন সময়কালে শেখ হাসিনার পারিবারিক নাকি তিনি প্রোটোকল অফিসার ছিলেন। মিথ্যা। এই লোকটার নাম হরিদাস চন্দ্র। এই হরিদাস চন্দ্র তিনি ময়মনসিংহ এলাকায় তাওহিদ ইসলাম নামে পরিচিত ছিলেন। তাওহিদ ইসলাম নামের কথা বলে তিনি মুসলিম মেয়ের সাথে বিবাহ করেছিলেন। একটা প্রতারক কতটা প্রতারণা করলেন। ময়মনসিংহে এক নাম, পলাশবাড়িতে এক নাম, এবং তার বাড়ি তো বগুড়ার শিবগঞ্জে। 3টা জায়গায় তিনটা নামে তিনি পরিচিত। তার মানে এই ব্যক্তি আসলে পরিপূর্ণভাবে একটা প্রতারক, এবং তিনি কোনো হীন স্বার্থ চরিতার্থ করবার জন্য পলাশবাড়িতে একটা এজেন্ডা তিনি বাস্তবায়ন করতে চাই। এই এজেন্ডা সম্বন্ধে সরকারকে পরিপূর্ণ সতর্ক থাকতে হবে, নতুবা রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত গ্রহণে সামান্য পরিমাণ ভুল হলেও স্বাধীন এবং সার্বভৌমত্বের উপর আঘাত আসতে পারে। এটা খুব ভালোভাবে আপনাদেরকে বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আর তারা যে বললেন প্রত্যেকটা উপজেলা রাম মন্দির নির্মাণ করবে, এটা কোশ্চেন কালেও সম্ভব নয়। কারণ এই কথা দ্বারা প্রমাণিত হয় যে তারা এটা একটা এজেন্ডা নিয়ে পথে নেমেছেন। আসুন, এই ব্যক্তি আর দেখেন, অনেক ব্যক্তি কুরুক্ষেত্রে ঘোষণা দিয়েছেন তারা। আর অনেক ব্যক্তি বলতেছেন, আমাদের সংসদ থেকে শুরু করে আমাদের প্রকৃতদর্শী ব্যক্তি, নাম বলবো না, তারাও বলতেছেন যে রাম মূর্তি তৈরি করলে সমস্যাটা কি। আসলে এখানেই সমস্যা, যে সমস্যাগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। সাধারণ দৃষ্টিতে আপনারা এই বিষয়গুলো বিবেচনা করবেন না। আর একটা কথা বলি, সংসদে গেলেও সর্বোচ্চ বুদ্ধিমান ব্যক্তি বলে নিজেকে মনে করবেন না। বাংলাদেশের এই 20 কোটি জনতার মুখপাত্র কিন্তু আপনারা সকলে নন, এটা মাথায় রাখবেন। এবং বাংলাদেশের থেকে বাছাইকৃত মেধাবীরা যে শুধুমাত্র সংসদে গেছেন, বিষয়টা কিন্তু এমনও না। কারণ আপনি রাষ্ট্রের কোনো বিষয় নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য স্বরে বক্তব্য প্রদান করবেন না, যেটা অত্যন্ত কঠিন বিষয়, কঠিনভাবে দেখবেন। আসেন আরো কয়েকটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করে দিই। যে আরেকটা বিষয় আপনারা দেখছেন, যে আপনারা দেখছেন বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের জন্য একটা হীন চক্রান্ত চলতেছেন। ইন্টারিম গভর্নমেন্টের সময় তারা এই চক্রান্ত করেছিল, সেটাকে বাংলাদেশের জনগণ রুখে দেয়। পরবর্তীতে আবারও তারা ক্লাস্টার সিস্টেমের মাধ্যমে গানের শিক্ষক নিয়োগ করতে চায়। যখন ক্লাস্টার সিস্টেমটা কি,
ক্লাস্টার সিস্টেম হলো কয়েকটা প্রাইমারি স্কুলে একজন গানের শিক্ষক থাকবেন ধীরে ধীরে, এবং তারা বাছাই করবেন কোন মাধ্যম থেকে। তারা বাছাই করবেন শুধুমাত্র ইউনিভার্সিটি ক্লাস স্টুডেন্ট তারা না, তারা বাছাই করবেন শুধু 2 বছরের কোনো কোর্স করা থাকলেও, 1 বছরের কোর্স করা থাকলেও শিল্পকলা একাডেমি থেকে, উদিসি হতে পারে, যে কোনো জায়গা থেকে তাদেরকে গানের শিক্ষক হিসেবে নিয়োগ প্রদান করবেন। এবং এখানে বলা আছে গানের শিক্ষক নিয়োগ প্রদান করবেন সংস্কৃতি মন্ত্রণালয়, বেতন প্রদান করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আপনারা বুঝতে পারছেন এজেন্ডা কোথা থেকে আসতেছেন? সাবেক ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিলেন 6 তারিখে, 10 তারিখে চলে যায়। চলে যাওয়ার পরেই এই গানের শিক্ষক নিয়ে তোলপাড় সরে যায়, গানের শিক্ষক নিয়ে দিতেই হবে। পরবর্তী যখন গানের শিক্ষক শব্দটাকে যখন রহিতকরণ করে বাংলাদেশের জনগণ এবং মন্ত্রী পরিষদ এর বিপরীত অবস্থান গ্রহণ করে, আপনারা দেখলেন গতকালকে রিপোর্ট আসছে কি প্রাথমিকের নতুন শিক্ষাক্রমে সাংস্কৃতিক শিক্ষা অন্তর্ভুক্ত হচ্ছে। প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গানের শিক্ষক আর যখন নামে চলতেছে না, বাংলাদেশ গ্রহণ করছে না, এখন বলছেন সাংস্কৃতিক শিক্ষা। কতটা হীন চক্রান্ত! আরে ভাই, মন্ত্রণালয় চাচ্ছে না, দেশের জনগণ চাচ্ছে না। আপনি কি ভোটের আগে, পাশ করার আগে কারোর সাথে কমিটমেন্ট দিয়েছেন যে আমি গানের শিক্ষক নিয়োগ দিয়ে ছাড়বো? আপনি কি কমিটমেন্ট দিয়েছেন নাকি? আমরা বলি ভাই, আজকে গানের শিক্ষক নিয়োগ প্রদান করবেন প্রাইমারি স্কুলে, কালকে দেখবেন হারমোনিয়াম, ঢোল, তবলা সবকিছু যাচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় এমনটাই নাজুক যে আমরা শিক্ষিত হয়ে কর্মক্ষেত্র তৈরি করতে পারি না। এমত অবস্থায় আমাদের এত আনন্দ, এত উচ্ছ্বাস নিয়ে শিক্ষার প্রয়োজন নাই ভাই। আমাদের এখন হাতে কলমে কারিগরি শিক্ষার প্রয়োজন। আমাদের এখন কারিগরি শিক্ষা প্রয়োজন করে দুমুঠো ভাত খেয়ে আমাদেরকে বাঁচতে হবে। পার্শ্ববর্তী রাস্তায় হীন চক্রান্ত চলতেছে। এখানে আপনার গানের শিক্ষক নিয়োগ প্রদান করে টিকটকার তৈরি করার প্রজেক্ট আমরা চাচ্ছি না এখানে বাংলাদেশে। অনুরোধ করবো সরকারের প্রতি যে এটা নিয়ে যে চক্রান্ত শুরু করতেন সংস্কৃতি মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, এই মন্ত্রণালয়, আমরা বলতে চাই এটা সাধারণ কোনো বিষয় নয়। এর সাথে সম্পৃক্ত আছেন এবং দেখলাম যে ভারতীয় হাই কমিশনেরও প্রয়োজন পড়ছে এখানে সেই কথাগুলো বলার জন্য। আমরা বলতে চাই যে ভাই, আপনারা বাংলাদেশের মানুষ, কিছু টাকা পয়সা হলেই ভারতের নাগরিকত্ব গ্রহণ করেন, এক ঠাং বাংলাদেশে রাখেন আর এক ঠাং ভারতে রাখেন। তো এই এক ঠাং বাংলাদেশ আর এক ঠাং ভারতে এরকম কাজ করেন না। যদি ভালো মনে হয়, বাংলাদেশের জনগণকে গরিব মনে হয়, থাকতে ভালো না লাগে, হয় ভারতে যান, নতুবা বাংলাদেশকে মহব্বত করে বাংলাদেশে থাকেন। অর্থাৎ এ দেশে থেকে অপর দেশের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করবেন না। আমরা অনুরোধ করবো আপনাদের প্রতি এই সমস্ত কাজগুলো আপনারা প্রত্যাখ্যান করুন। এই জন্য গানের শিক্ষক যেন নিয়োগ প্রদান করা না হয়, আপনাদের মাধ্যমে বলতে চাই, সাথে সীমান্তে যেন পুশ ইন না হয়। এমনকি আমাদের এই রাম মন্দির অর্থাৎ রাম মূর্তি স্থাপন করা, এটা ভারতের, অখণ্ড ভারতের একটা এজেন্ডা, এটা যেন বাস্তবায়ন করা না হয় এবং এটা বিজেপির এজেন্ডা। বারংবার তারা আমাদেরকে হুমকি প্রদান করে আসছে। আমরা বিনয়ের সাথে অনুরোধ করবো সরকারের প্রতি এই বিষয়গুলো আপনার সুচারু দৃষ্টিতে দেখবেন। আর কিছু ব্যক্তি আমরা এখন দেখছি ভারতের সুরে কথা বলছেন, অনেকে দেখি এর ভিতরে অনেক প্রত্যুত্তর মুক্তিযোদ্ধাও। ভাই, 1971 সালে আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, বাংলাদেশের নিরীহ জনতা যুদ্ধ করেছেন, অশিক্ষিত জনতা যুদ্ধ করেছেন। আর কিছু মানুষ ভারতে গিয়ে ট্রেনিং নিয়ে ক্ষান্ত এখানে কিন্তু অবস্থান করছিলেন। এমন ট্রেনিং নিলেন 71-এ যে ট্রেনিং এর বাস্তবায়ন এখন পর্যন্ত করে যাচ্ছেন সেই দেশের জন্য। এটা তো হতে পারে না। একজন মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী হবে, সে 100 বছর পরে যদি জীবন তার থেকে থাকে, পরবর্তী যদি কোনো রক্তচক্ষু আমাদের দিকে নিক্ষেপ করে, তার বিপক্ষে তিনি অস্ত্র ধারণ করতে থাকবেন। এটাই বলে মুক্তিযোদ্ধা। আপনি যদি মনে করছেন 71-এ মুক্তিযুদ্ধ করে ক্ষান্ত হয়ে গেছেন, পরবর্তীতে ভারতের পক্ষে যুদ্ধ করেছেন, এটা তো হতে পারে না। নাকি আমরা মনে করতে পারি কেউ পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ করতে স্বাধীনতা আনয়নের জন্য, আর কেউ যুদ্ধ করছেন ভারতের প্রক্সি ফাইটার হিসেবে? এমন কি মনে করবো নাকি আমরা যে আপনার প্রক্সি ফাইটার, ভারতের সেনাবাহিনী যেমন প্রক্সি ফাইটার আছে, না কেমন মনে করবো যে এই জন্য ভারতের কণ্ঠের সবসময় কথা বলতে হবে? না, আপনারা আমাদের জাতির অন্যতম অতি উচ্চমানের ব্যক্তিত্ব। আপনাদের কথাগুলো আমরা কি গ্রহণ করে দেখি এবং অবজার্ভ করি। আপনারা যদি আমাদের জাতিসত্তার বিপক্ষে অবস্থান গ্রহণ করেন, স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান করেন, যারা আমাদের অখণ্ড আমাদেরকে এই বাংলাদেশকে খণ্ডিত বাংলাদেশ রূপান্তর করতে চাই, তাদের পক্ষে কথা বলেন, আমাদের যখন হৃদয় রক্তক্ষরণ হয়। এরকম করলে বাংলাদেশের জনতা কিন্তু আপনাদেরকে ছেড়ে দেবে না। আপনারা কিন্তু